আসসালামু আলাইকুম। তো আসলে আমরা যে বিষয় নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং হচ্ছে উৎপাদন ব্যয় অথবা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। দ্যাট মিন্স সিওজিএস হতে পারে, প্রোডাকশন কস্ট হতে পারে এবং অন্যান্য যে কস্টগুলো আসলে হতে পারে। এই পুরো বিষয়গুলোই আসলে আমাদের কেন প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে আমরা নিট লাভ যদি কোনো বিজনেসের বের করতে যাই, তাহলেই আমাদের এই খরচগুলো বের করা প্রয়োজন যে আসলে এই কোম্পানির বা এই বিজনেসের আসলে নিট লাভ বা লস কতটুকু হয়েছে। দ্যাট মিনস ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট লস স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যানালাইসিস, যেটা যে নামই আমরা বলি না কেন, সেই নামেই আসলে আয় ব্যয় বিবরণীও যদি আমরা বলি, তো এইটা বের করার জন্য আমাদের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে সিওজিএস। এবং সেই সিওজিএসটাই আমরা এতক্ষণ জানলাম। তো সিওজিএস এর সাথে আমাদের আর একটা সেকেন্ড যে টপিকটা ছিল, যদি আমরা সেকেন্ড টপিকটা যদি আমরা দেখি, সেকেন্ড টপিকটা আমাদের আসলে প্রশ্নের কাঠামো অনুযায়ী সেকেন্ড টপিকটা ছিল হচ্ছে রেওমিল বা ট্রায়াল ব্যালেন্স। তো রেওমিল বা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমরা এখন দেখতে দেখতে পাবো আসলে ট্রায়াল ব্যালেন্সটা আসলে কিভাবে হয়, বা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কি কি ধরনের আইটেম, নেম অফ আইটেম থাকে, এবং সেই নেম অফ আইটেমগুলোকে আসলে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করতে পারি। কারণ আমরা জানি যে হিসাব বিজ্ঞানের দুইটা পার্ট আছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে হিসাব বিজ্ঞানের পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট এই দুইটা দুইটা ভাগেই হচ্ছে গিয়ে কি আপনার আহ, পুরো হিসাব বিজ্ঞানটাই এর মধ্যে হচ্ছে গিয়ে নির্ভরশীল। তো আমরা যদি একটু দেখি রেওমিলটা আসলে কিভাবে আমরা করতে পারি। রেওমিলের জন্য একটা বড় আপনাদের টোটকা বা হচ্ছে গিয়ে কিন্তু বড় আপনাদের জানার বিষয় যে এই ডেবিট এবং ক্রেডিট কিভাবে আমরা নির্ধারণ করব যে আসলে কোন আইটেমটা ডেবিট, কোন আইটেমটা ক্রেডিট। তো সেই জায়গাতে যদি আমরা হিসাব করি তাহলে বা সেই জায়গাতে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা বড় জিনিস দেখতে পারি। সেটা হচ্ছে একটা সহজ লাইন আমাদের জন্য আমরা সবাই মনে রাখার চেষ্টা করব এই ডেবিট এবং ক্রেডিটকে। সেটা হচ্ছে সব ডেবিট আদম ক্রেডিট। তার মানে হচ্ছে এই লাইনটা যদি আপনারা সবাই মনে রাখতে পারেন যে সব ডেবিট আদম ক্রেডিট। লাইনটা কি? সব ডেবিট আদম ক্রেডিট। তাহলে আপনাদের যে কোনো ধরনের ট্রায়াল ব্যালেন্স হোক, যে কোনো ধরনের জার্নাল হোক, আমরা যেটাকে জার্নাল বলি বা জাবেদা বলি, বাংলায় যেটাকে জাবেদা বলে, তো এই যে কোনো ধরনের জার্নাল করার জন্য আপনাদের এই লাইনটা আপনি যদি মাথায় রাখতে পারেন যে সব ডেবিট আদম ক্রেডিট। তো চলুন চলুন আমরা একটু দেখে নেই যে সব মানে কি আর আদম মানে কি। তো রেওমিল প্রস্তুতকরণের একটা বড় সূত্র, এটা হচ্ছে গোল্ডেন সূত্র। সব ডেবিট আদম ক্রেডিট, সবের মধ্যে দন্তেশ্ব অনুযায়ী হচ্ছে সম্পদ বা অ্যাসেট। এই যত ধরনের অ্যাসেট হবে সেই অ্যাসেটগুলো হচ্ছে ডেবিট। অল টাইপস অফ অ্যাসেট আর ডেবিট। যত ধরনের ব্যয় আছে সেগুলো ডেবিট। তার মানে সব সব হয়ে গেল। সব যখন হয়ে গেল তার মানে সব ডেবিট হয়ে গেল। আচ্ছা, সব কিছুকে আমরা ডেবিট পাশে বসাবো আর আদমকে ক্রেডিট পাশে বসাবো। তাহলেই আমার রেওমিল বা ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, যে ডেবিটেও টোটাল মিলে যাবে, ক্রেডিটেও টোটাল মিলে যাবে। তাহলে ডেবিটে যদি আমরা বসাই, ডেবিটে যদি সবকে বসাই আর আদমকে যদি ক্রেডিটে বসাই। আদম মানে কি? সরে আতে হচ্ছে আয়। যত ধরনের আয় আছে বিজনেসের, সব আয় হচ্ছে ক্রেডিট। যত ধরনের দায় আছে সব দায় হচ্ছে ক্রেডিট। যত ধরনের মালিকানা সত্ত্ব, দ্যাট মিন্স মালিকানা সত্ত্বর মধ্যে যত ধরনের ওনার্স ইকুইটিতে, মানে ইকুইটি পোর্শনে যত ধরনের আপনার আইটেম আছে, সব আইটেমগুলো হচ্ছে ক্রেডিট আইটেম। দ্যাট মিন্স সব ডেবিট আদম ক্রেডিট। আমি আবারও বলতেছি, সব ডেবিট আদম ক্রেডিট। সব মানে হচ্ছে সম্পদ ব্যয়, আদম মানে হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্ব। এই তিনটা জিনিস হচ্ছে ক্রেডিট, দুইটা জিনিস হচ্ছে ডেবিট। তো এই দুইটা জিনিসের মধ্যে আবার বেশ কিছু আমাদের হচ্ছে গিয়া টাইপস অফ আইটেম আছে। বেশ কিছু টাইপস অফ আইটেম, বেশ কিছু টাইপস অফ আইটেম মানে সম্পদ বলতে আসলে আমরা কি বুঝি, কোনগুলো আসলে সম্পদ, কোনগুলো হচ্ছে ব্যয়, কোনগুলো হচ্ছে আয়, কোনগুলো হচ্ছে দায়, কোনগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব, এগুলোর নামগুলো কি কি আমরা সেটা এখন ধাপে ধাপে দেখব।
যেটা আমরা দেখে আজকের ক্লাস শেষ করব, এবং আগামী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের রেওমিল জনিত সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই সাথে আমরা একটা বড় যেটা কাজ করব সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিসের আমরা বেশ কিছু প্রবলেম দেখব। আমরা সবার শেষে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দেখব থার্ড ক্লাসে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দেখব। আগামীকালকে বা হচ্ছে শনিবারে যে ক্লাসটা হবে, তো সেই জায়গাতে আমরা রেওমিল এবং ইনকাম প্রফিট অ্যানালাইসিস, দ্যাট মিনস প্রফিটেবিলিটি অ্যানালাইসিস হতে পারে, সলভেন্সি রেশিও হতে পারে, অ্যাসেট টার্নওভার রেশিও হতে পারে, বিভিন্ন ধরনের যে রেশিও আছে এবং এই রেশিওর যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো, যেমন গত 24-এর এক্সামে কিন্তু রেশিওর অঙ্ক এসেছে, এবং রেশিওর অঙ্কটা এই জন্য প্রয়োজন যে ট্যাক্স ক্যালকুলেশনে আপনি যে আপনার স্টেটমেন্টটা দিয়েছেন ইনকাম এবং এক্সপেন্ডিচারের, বিজনেস ইনকাম এবং এক্সপেন্ডিচারের যে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, তো সেই জায়গাতে আসলে আপনার কত পার্সেন্টেজ গত বছর ছিল, এবছর আসলে কত পার্সেন্টেজ আপনি দেখাচ্ছেন, এটা কি আদৌ কমে গেছে কিনা বা বেড়ে গেছে কিনা, এই জায়গাগুলো মনিটর করেই আপনাকে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করা লাগবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনার ট্যাক্স রিটার্নকে ঝুঁকির মধ্যে রাখবেন, এবং ঝুঁকির মধ্যে যখন রাখবেন তাহলে কিন্তু এই যে 72,000+ যে হচ্ছে এবার ইনকাম ট্যাক্স অডিটে পড়েছে ইন্ডিভিজুয়ালরা, তারা কিন্তু এই রিস্কের মধ্যে নিজেদের রিটার্নকে রেখেছে বিধায়, কারণ এটা রিস্ক বেসড অ্যাপ্রোচেই কিন্তু এই রিটার্নকে আপনার অডিটের আওতায় আনা হয়েছে। তাহলে এই রিস্কটাকে আপনি যত বেশি মিনিমাইজ করে রাখতে পারবেন, তত বেশি আপনার অডিটে পড়ার সম্ভাব্যতাটা কমে যাবে। কারণ আমরা সবাই জানি অডিটে পড়া মানেই হচ্ছে ওই অফিসারের পিছনে দৌড়ানো। কোনো প্রবলেম না থাকলেও আপনি তার পিছনে দৌড়াবেন, নতুন করে এই অডিটটা কমপ্লিট করতে করতে আপনার শুধু শুধু কিছু টাকা খরচ হবে। তো আমরা চাই না যে আমাদের ক্লায়েন্টদের, কারণ ভবিষ্যতে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট হবে, তো এই ক্লায়েন্টদের কোনো রিটার্ন বা হচ্ছে কোনো ফাইল যাতে হচ্ছে অডিটে পড়ুক, তো এই জায়গার জন্যই আমাদের রেশিও অ্যানালাইসিসটাও জানাটাও প্রয়োজন। তো সেটাও আমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে শিখব। তো আমরা যেটা আসলে বলছিলাম যে সব ডেবিট এবং আদম ক্রেডিট, এই সম্পত্তি, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, তো এই 5টা জিনিসের আসলে এর মধ্যেও কিছু সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরিতে আসলে কি কি নামে আছে সেই নামগুলো এখন আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা সম্পদ থেকে যদি দেখি, সব ডেবিটের সব সম্পদ ও ব্যয়ের মধ্যে সম্পদে যদি আমরা দেখি, সম্পদ আসলে 3 ধরনের হয়। এই সম্পদটা হয় 3 ধরনের। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, দ্যাট মিনস চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ। বাংলাটা আমার জন্য খুবই কষ্টদায়ক, যাই হোক। কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কি কি থাকে? কারেন্ট অ্যাসেটের মধ্যে আমার থাকবে হচ্ছে, প্রথমেই থাকবে আমার ইনভেন্টরি। আমি একটা স্টেটমেন্টকে চিন্তা করছি এখন, প্রথমে থাকবে ইনভেন্টরি, তারপরে থাকবে রিসিভেবল, তারপরে থাকবে হচ্ছে ব্যাংক অ্যান্ড ক্যাশ, তারপরে থাকতে পারে বিল রিসিভেবল, তারপরে থাকতে পারে প্রিপেইড এক্সপেন্স, তারপরে থাকতে পারে অ্যাক্রুড ইনকাম, বা এবার যদি হঠাৎ বকেয়া কোনো আয় যদি আমার চলে আসে, তাহলে এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটের পার্ট। মানে আপনার মিনিমাম 3টা বা 4টা জিনিস আপনার থাকবেই। আপনার হচ্ছে ইনভেন্টরি থাকবে শুরুতেই, দেন থাকবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, দেন থাকবে হচ্ছে গিয়ে আপনার ব্যাংক অ্যান্ড ক্যাশ, দেন থাকতে পারে আপনার প্রিপেইড এক্সপেন্স। এই 4টা জিনিস আপনার থাকার সম্ভাবনা সবসময় সবচাইতে বেশি কারেন্ট অ্যাসেটের মধ্যে। আর স্থায়ী সম্পদের মধ্যে আপনার 3টা জিনিস সবসময় বেশি থাকে। মানে আমরা যেহেতু আসলে এটা কোনো কোম্পানির পার্সপেক্টিভেই তো আসলে আমরা কাজ করব, তো এই কোম্পানির পার্সপেক্টিভে কাজ করার জন্য স্থায়ী সম্পদের মধ্যে বা নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা ফিকচার ফার্নিচার এটা আমরা পাবো। দ্যাট মিনস আমরা প্রথমে পাবো হচ্ছে গিয়ে কি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস পাবো, দেন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ পাবো, দেন ভেহিকেল পাবো, দেন ফার্নিচার ফিকচার পাবো। আর এই অফিস ইকুইপমেন্ট এটা আসলে আমরা খুব শর্ট আকারে একটা পাই। হ্যাঁ, এটা ওই আমার ফার্নিচার এবং ফিকচার অ্যান্ড ওই ইকুইপমেন্ট এখানে চলে যায়। আচ্ছা, এইটা ক্যালকুলেশনের জন্য একটা IAS IFRS আছে, IAS 16।
সেই অনুযায়ী আসলে নন কারেন্ট অ্যাসেটের ভ্যালুয়েশন করা হয়। এবং নন কারেন্ট অ্যাসেট ভ্যালুয়েশনের জন্য ট্যাক্সের পার্টে, এটা তো আমি অ্যাকাউন্টিংয়ের পার্টে বললাম, ট্যাক্সের পার্টে একটা ক্যালকুলেশনের জন্য আপনার এই ক্ষেত্রে, এই নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে আপনার অবচয় বা ডেপ্রিসিয়েশন যেটাকে বলে, এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয় প্রতি বছর বছর। এই নন কারেন্ট অ্যাসেটের জন্যই আমি এটাকে এই জন্যই বলতেছি যে এটা পরবর্তীতে আমাদের লাগবে। এই নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রেই আপনার ডেপ্রিসিয়েশন আসে, সেই ডেপ্রিসিয়েশনও আপনাকে ক্যালকুলেশন করে আপনার এই আয় ব্যয় বিবরণী না, আপনার হচ্ছে ব্যালেন্স শিটের একটা পার্টে আপনাকে রাখতে হয়। কারণ যেহেতু নন কারেন্ট অ্যাসেট বলি, কারেন্ট অ্যাসেট বলি, এই অ্যাসেট পার্টটা, এই পুরো অ্যাসেট পার্টটা হচ্ছে গিয়ে আপনার ব্যালেন্স শিটের আইটেম। পুরো অ্যাসেট পার্টটা এটা ব্যালেন্স শিটের আইটেম, এটা কিন্তু ইনকামের আইটেম না, এটা পুরোটাই ব্যালেন্স শিটের আইটেম। আচ্ছা, তারপরে আমাদের 3 নম্বর সম্পদ হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। আচ্ছা, ইনটেনজিবল অ্যাসেট আসলে কি হয়? সেটা হচ্ছে একটা গুডউইল, সুনাম। আমার কোম্পানির যে সুনাম, সেটা আমার একটা ইনটেনজিবল অ্যাসেট। আচ্ছা, এই ইনটেনজিবল অ্যাসেট নিয়ে অনেক ধরনের কথা আছে, যেটা অ্যাকাউন্টিংয়ের অনেক ইন ডেপথে আসলে যেতে হবে, তো আমাদের জন্য এটা প্রয়োজন নাই। এবং প্যাটেন্ট এবং ট্রেডমার্ক বা লাইসেন্সিং, আমরা যে লাইসেন্স নেই বিভিন্ন জায়গার থেকে, অথবা আমরা যদি কোনো প্রোডাক্টের প্যাটেন্ট যদি আমরা নিয়ে, যদি কোনো ট্রেডমার্ক নিয়ে যদি আমরা সেটাকে পণ্যটা যদি তৈরি করি, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটের পার্ট। তো আমরা শুধু এইটুকু জেনে রাখি, সম্পদ 3 ধরনের: কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট। এই 3 ধরনের সম্পদ, 3 ধরনের ডিটেল আমাদের চলে গেল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যয়। তাহলে ব্যয়ও 3 ধরনের আছে। ব্যয় 3 ধরনের কি কি? ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স। বাংলা যেটার খুব কঠিন কঠিন বাংলা আছে এখানে, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ বা পরিচালন খরচ। এটা কিন্তু পরিচালনা খরচ না, পরিচালন খরচ। আর একটা হচ্ছে অন্যান্য বা অপরিচালন খরচ, দ্যাট মিনস অপারেটিং ইনকাম বা এক্সপেন্স যেটাকে আমরা বলি। অপারেটিং এক্সপেন্স মানে ডিরেক্ট এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স। আমার জন্য এই 3টা ওয়ার্ডই খুব ইজি। তো আমাদের ডিরেক্ট এক্সপেন্স কি কি আছে? ডিরেক্ট এক্সপেন্স আছে হচ্ছে ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, কাস্টম ডিউটি, ফ্রেড ইনওয়ার্ড, ফ্যাক্টরি এক্সপেন্স। অল আর ডিরেক্ট এক্সপেন্স। দ্যাট মিনস আমার যত ধরনের ব্যয় আছে, এই প্রত্যেকটা ব্যয়ই ডেবিট, প্রত্যেকটা ব্যয়ই ডেবিট। অল এক্সপেন্স আর ডেবিট। তাহলে আর কি কি আছে? পরোক্ষ বা পরিচালন, অপারেটিং এক্সপেন্স কি কি আছে? এবার দেখি। অপারেটিং এক্সপেন্স আছে 13টা আইটেম। আমি এখানে সবগুলোই আনার চেষ্টা করছি, হয়তো 2-1টা বাদ আরও যেতে পারে। এটা হচ্ছে স্টেটমেন্ট বা হচ্ছে ডিফিকাল্টিজের ক্ষেত্রে খুব ইন ডেপথে যদি কেউ যায়, সেক্ষেত্রে হয়তো আরও 2-1টা এক্সপেন্স বের করতে পারে। বাট এগুলো হচ্ছে ইন জেনারেল, এর বাহিরে আসলে কোনো কোম্পানির এক্সপেন্স খুব একটা হয় না। এটা হচ্ছে জেনারেল এক্সপেন্স যেগুলো আর কি, সেগুলো আমরা এখানে নিয়েছি। তো অপারেটিং এক্সপেন্সের মধ্যে আছে কি? বেতন, অফিস ভাড়া মানে স্যালারিজ, অফিস রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিসিটি অ্যান্ড ইউটিলিটি বিল, অ্যাডভার্টাইজমেন্ট, ব্যাড ডেপ্ট। আচ্ছা, এই ব্যাড ডেপ্টটা আসলে জিনিসটা কি আমরা সেটা একটু জানি। কারণ আমি একটা পরীক্ষার সময় কুরিন লেখা ছিল, আমি আমার একটা গল্প আপনাদেরকে একটু শেয়ার করি। কুরিন লেখা ছিল, আসলে কুরিন আমি তখন বুঝি নাই আসলে কুরিন জিনিসটা কি। যখন আমাকে একজন বলে দিছে পাশের, বা একজনের থেকে হেল্প নিয়েছি পাশের, যে ভাই এই আসলে কুরিন আমি একটু বুঝতেছি না, এটা একটু বলেন। বলে ভাই ব্যাড ডেপ্ট। আমি তো ভাই বুঝছি, আর কিছু বলা লাগবে না। তো এরকম হচ্ছে গিয়ে বিষয়গুলো, মানে কুরিনটা আমি আসলে বুঝি নাই, মানে ব্যাড ডেপ্ট। এই ব্যাড ডেপ্ট হচ্ছে অনাদায়ী পাওনা, বাংলাটাও আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। অনাদায়ী পাওনা মানে যেটা আমরা অনেক দিন সময় ধরে আসলে আমি একটা সেলস করেছি, সেই সেলসটা আজকে 1 বছর, 2 বছর, 3 বছর ধরে ওই সেলসের টাকা পাইনি। আমরা সাধারণত সেলস তো করি কি? সেলস করি হচ্ছে গিয়ে কখনো ক্রেডিটেও সেলস করি। দ্যাট মিনস ক্রেডিট সেলসের যে টাকাটা আমরা পাই না,
সেটাকে আমরা ব্যাড ডেপ্ট হিসাবে কাউন্ট করি বা কুঋণ বলি। আসলে এটা কোনো ঋণ না, কিন্তু এটার নাম দেওয়া হয় কুঋণ বা অনাদায়ী পাওনা। বাংলাটা অনাদায়ী পাওনা থাকলে খুব ভালো হয়, কুঋণ থাকলে আমরা অনেক সময় বুঝি না। তো যাই হোক, এই ব্যাড ডেপ্ট, এটাও কিন্তু ব্যাড ডেপ্টও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। হ্যাঁ, এই ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। তো সেইটার কারণে আপনার এটাও হচ্ছে ডেবিট পাশে বসবে। অবচয়, ডেপ্রিসিয়েশন, একটু আগে বলেছিলাম, এই ডেপ্রিসিয়েশনও কিন্তু এক ধরনের এক্সপেন্স, যদিও এটা আপনার প্রত্যক্ষ এক্সপেন্স নাই। যে এইটাই হচ্ছে গিয়ে কিন্তু মূল কথা, মানে এইসব ক্ষেত্রে, এই অবচয়ের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাকা যাবে না, কিন্তু আপনার কিছু সংখ্যা কমে যাবে। আপনার 5 লাখ টাকা আপনার হচ্ছে গিয়ে আপনার অ্যাসেটের ভ্যালু ছিল, সেই 5 লাখ টাকা থেকে 50,000 টাকা কমে যেয়ে এই মুহূর্তে ভ্যালু আসবে 4.5 লাখ টাকা। এই 50,000 টাকাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। আমরা ডেপ্রিসিয়েশনেরও কিছু অঙ্ক দেখব ভবিষ্যতে। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের মেথড অ্যাজ পার ট্যাক্স অনুযায়ী 3 ধরনের মেথড আছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য, তো সেটা আমরা দেখব পরবর্তীতে। তো ট্যাক্স অ্যান্ড লাইসেন্স ফি, ভ্রমণ এবং যাতায়াত খরচ, ডাক ও তার বা টেলিফোন বিল, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, ব্যাংক চার্জ, ফ্রেড আউট অ্যান্ড ক্যারিজ আউট। আমরা এতক্ষণ কিন্তু ক্যারিজ ইন, ফ্রেড ইন, এই দুইটা কিন্তু জিনিস পড়েছিলাম। এবার ফ্রেড আউট, দ্যাট মিন্স আমি সেল করার সময় আমি যে গাড়ি দিয়ে তার বাসা পর্যন্ত যে পৌঁছে দিয়ে আসি, পরিবহন ভাড়া, এই বিক্রয় পরিবহন ভাড়া, বিক্রয়ের স্বার্থে যে পরিবহন ভাড়াটা দেয়া হয়, সেই পরিবহন ভাড়াটাই হচ্ছে বিক্রয় পরিবহন। মানে আমি সেলস করার জন্য যে পরিবহনটা করে থাকি, এটা এমনও হতে পারে যে আমার ফ্যাক্টরি থেকে আমার সেলস পয়েন্টে, দ্যাট মিন্স আমি যদি চিন্তা করি যে আমি ওয়ালটনের মালিক বা আমার কোম্পানিটা হচ্ছে ওয়ালটন, আমার বিভিন্ন জায়গায় সেল পয়েন্ট আছে, দ্যাট মিন্স আমার ওয়ালটন প্লাজা তৈরি করা আছে। এই ওয়ালটন প্লাজাতে তো আর এমনি এমনি মাল চলে আসে নাই, আমার ফ্যাক্টরি থেকেই মাল এসেছে। এই ফ্যাক্টরি থেকে ওয়ালটন প্লাজা পর্যন্ত পৌঁছাইতে আমার যে পরিবহন খরচটা হলো, সেটাই হচ্ছে বিক্রয় পরিবহন খরচ, যেটা হচ্ছে এক ধরনের একটা এক্সপেন্স, যেটাকে পরোক্ষ খরচ বা পরিচালন খরচ বলা হয়। এরপরে নন অপারেটিং এক্সপেন্সে আমরা যেটা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, মানে ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকের জন্য যে সুদটা আমরা দিয়ে থাকি, এটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। এটাও হচ্ছে আমার ইটস এ ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। মানে ইন্টারেস্ট নামে যেটা আছে, যদি আমরা ইনকাম স্টেটমেন্ট কল্পনা করি, তো আমার অপারেটিং এক্সপেন্সের পরে আমার ফাইন্যান্স কস্ট নামে একটা কথা থাকে, ফাইন্যান্স কস্ট। আমরা যদি বিভিন্ন ধরনের ইনকাম স্টেটমেন্ট যদি আমরা দেখি, তো সেখানে ফাইন্যান্স কস্ট নামে একটা পোর্শন থাকে ইনকাম স্টেটমেন্টের মধ্যে। এইটাই হচ্ছে সেই ফাইন্যান্স কস্ট, ইন্টারেস্ট অন লোন, যে আমি যে লোনটা করেছিলাম সেই লোনের খরচ। অথবা আরেকটা যেটা হতে পারে, যে আমি বিক্রি করেছি আমার কোনো অ্যাসেট কম দামে, আমার একটা টাকার প্রয়োজনে হোক বা যে কোনো কারণেই হোক, আমার অ্যাসেটটার ভ্যালু ছিল হচ্ছে 20,000 টাকা। আমি মানে ভ্যালু বলতে ওই মুহূর্তে আমার দাম ছিল 20,000 টাকা, বাট আমি সেটাকে বিক্রি করেছি 15,000 টাকা। এই যে 5,000 টাকা যে আমার ক্ষতি হইলো, দ্যাট মিনস সম্পদ বিক্রয় জড়িত ক্ষতি, লস অন সেল অফ অ্যাসেট, এটাও আমার এক ধরনের নন অপারেটিং এক্সপেন্স, সেটাও আমার ব্যয় হিসাবে কাউন্ট হবে। আর একটা যেটা আপনার একটা অঙ্কের মধ্যে দেখেছি, আগুনে বিনষ্ট পণ্য বা ক্ষতি, লস বাই ফায়ার, এটাও আমার নন অপারেটিং এক্সপেন্স, এটাও আমার বাদ যাবে, অপরিচালন ব্যয় হিসাবে বাদ যাবে, বা হচ্ছে এটাও ডেবিট হবে। বাদ যাওয়া মানেই আমরা মূলত মোটামুটি বুঝি যেটা ডেবিট, যোগ হওয়া মানেই হচ্ছে সেটা ক্রেডিট। আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় আমরা সেটা বুঝি যে ডেবিট মানেই হচ্ছে সব আসলে আমার হচ্ছে গিয়ে বাদ হয়ে যাচ্ছে। আয় ব্যয়ের ক্ষেত্রে, আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ক্রেডিট মানে আমার হচ্ছে যোগ হচ্ছে, আমার বিজনেসে টাকা ঢুকছে, দিস ইজ ক্রেডিট। বিজনেস থেকে টাকা চলে যাচ্ছে, দিস ইজ ডেবিট। তো ডেবিট এবং ক্রেডিট আমরা মোটামুটি বোঝার চেষ্টা করেছি। এরপরে যেটা আছে আদম, সব তো আমার এখন শেষ হয়ে গেল, সব তো ডেবিট শেষ, এবার আদমকে আমাদের ক্রেডিট করতে হবে। তো আদমকে আমরা ক্রেডিট করি, যে আদম মানে আয়, যত ধরনের রেভিনিউ হবে, ইনকাম হবে, রাজস্ব হবে, সকল ধরনের আয় হচ্ছে আমার ক্রেডিট। এই আয় আবার আছে দুই ধরনের, একটা হচ্ছে অপারেটিং রেভিনিউ আছে, আর একটা নন অপারেটিং রেভিনিউ আছে।
অপারেটিং রেভিনিউ কি কি? সেলস বা সার্ভিস রেভিনিউ, দুইটা হচ্ছে অপারেটিং রেভিনিউ, মানে যেটা দিয়ে আমার রেভিনিউর মেন জেনারেশনটা হয়, মানে মেন ইনজেক্টটা হয়, আমার রেভিনিউ যেটা দিয়ে আসে, এটা হচ্ছে কোনো কিছু সেলের মাধ্যমে আসতে পারে বা কোনো সেবা দেওয়ার মাধ্যমেও আসতে পারে। এটা হচ্ছে অপারেটিং রেভিনিউ। আচ্ছা, নন অপারেটিং রেভিনিউ কি কি আছে? আমি যদি কেনার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি, ডিসকাউন্ট রিসিভ মানে প্রাপ্ত বার্তা, পারচেস করার সময় আমি বললাম যে ভাই আমাকে 10% ডিসকাউন্ট দিতে হবে, সেও 10% ডিসকাউন্ট দিল, তাহলে এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম হয়ে যাবে। আর একটা যেটা হতে পারে প্রাপ্ত কমিশন, আমি এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম, যেহেতু আমি কোথাও এমন কোনো কাজ করি যার মাধ্যমে আমি কিছু কমিশন পাই। আমি ওই যে সেবা দেই বললাম না, যে আমি সেবার মাধ্যমে আমার ইনকাম হয়, এখন আমি কোথাও একটা সেবা দিই যেখান থেকে আমি কিছু কমিশন পাই, অথবা কোনো সেল থেকে কোনো কমিশন রিসিভ হয়, তাহলে সেটাও আমার জন্য নন অপারেটিং ইনকাম। বিনিয়োগের সুদ, আমি কোথাও একটা ইনভেস্টমেন্ট করে রেখেছি, আমি ব্যাংকে একটা এফডিআর রেখেছি, যে ব্যাংক জমার সুদ যেটাকে বলছি, অথবা ব্যাংকে, অথবা আমি হচ্ছে গিয়ে কি যে কোথাও বন্ড কিনে রেখেছি, সেই বন্ডের আমি হচ্ছে গিয়ে সুদ পাই, তাহলে সেই বন্ড যেটা আমি কিনে রেখেছি সেটার যে সুদ পাই সেটা হচ্ছে বিনিয়োগের সুদ, এটাও নন অপারেটিং ইনকাম। ব্যাংক জমার সুদ নন অপারেটিং ইনকাম। রেন্ট রিসিভ যেটা আমি করি, যে কোনো ভাড়া থেকে যদি যে আয়টা আমার আসে, সেটাও কিন্তু আমার নন অপারেটিং ইনকাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস, যে আমি কোনো কিছু তুলতে যে এটার জন্য যে সুদটা আমি পাই। আচ্ছা, সাবলেট রেন্ট, মানে আমি তো ভাড়ার থেকে পাইতেই পারি, আবার উপভাড়ার থেকেও যদি আমি কোনো টাকা পাই। আচ্ছা, গেইন অন সেল অ্যাসেট, যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। গেইন অন সেল অ্যাসেট, যে আমি কোনো কিছু বিক্রি করেছি, কোনো অ্যাসেট বিক্রি করেছি, কোনো মেশিনারিজ বিক্রি করেছি, কোনো ল্যান্ড বিক্রি করেছি, তো এই ল্যান্ডের থেকে আমি কিনেছিলাম 20 টাকা দিয়ে, বিক্রি করেছি 50 টাকা, এই 30 টাকা হচ্ছে আমার নন অপারেটিং ইনকাম। শিক্ষানবিশ স্যালামি বা অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম, দ্যাট মিনস আমি শিক্ষানবিশ হিসাবে যে টাকাটা আমি পাই, বা যে টাকাটা শিক্ষানবিশ হিসাবে যে টাকাটা আসলে আমাকে দেয়া হয়, আমার কোম্পানি যেটা অল্প কিছু টাকা পায়, সেটাই হচ্ছে নন অপারেটিং ইনকাম। তো আমরা এতক্ষণ অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং ইনকাম, দ্যাট মিনস আয়, আদমের সরে আটা আমরা শেষ করলাম। এবার আমরা দেখব দটা। দ মানে দায়। অল টাইপস অফ লাইবিলিটিস আর কল্ড ক্রেডিট, সকল ধরনের লাইবিলিটিস ক্যাটাগরাইজ করতে হবে ক্রেডিট আকারে। আচ্ছা, এই লাইবিলিটিসও আবার দুই ধরনের। লাইবিলিটিস দুই ধরনের কি কি? লাইবিলিটিস দুই ধরনের হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস বা লং টার্ম লাইবিলিটিস, যেটা যে নামই আমরা বলি না কেন। একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে লং টার্ম। কারেন্ট কোনটা? অ্যাকাউন্টস পেয়েবল, বিলস পেয়েবল, ব্যাংক ওডি, অ্যাক্রুড এক্সপেন্স, ডেফার্ড রেভিনিউ। আচ্ছা, ডেফার্ড রেভিনিউ কি জিনিস যদি আপনারা না জেনে থাকেন আমাকে কমেন্ট করে রাখেন, আমি নেক্সট ক্লাসে আপনাকে এটা বুঝিয়ে দিব, কারণ ডেফার্ড রেভিনিউ একটা কঠিন পার্ট। তবে আনআর্ন রেভিনিউ বলি বা ডেফার্ড রেভিনিউ বলি, যেটাই বলি, এই আনআর্ন রেভিনিউ হচ্ছে বা অগ্রিম আয়, যেটাই হোক, এটা আমার জন্য লাইবিলিটিস। কেন আমার জন্য আসলে রেভিনিউ আমার কেন লাইবিলিটিস হলো, সেই জায়গাটাই আসলে আমাদের জানা দরকার। রেভিনিউ আমার কখনো লাইবিলিটি হওয়ার কথা না। এই যে এখানে আমার সব রেভিনিউ, এটা কি আমার লাইবিলিটি? এটা কিন্তু লাইবিলিটির পার্ট না, এটা রেভিনিউর পার্ট। যত ধরনের আয় আছে, কিন্তু এই আনআর্ন রেভিনিউ আমার জন্য কেন লাইবিলিটিস, তো এই জায়গাটা আমরা চাইলে বুঝতে পারবো, যদি আমরা বুঝতে মনে চাই তাহলে আপনারা কমেন্ট করে রাখেন, আমি সেটা আপনাদেরকে নেক্সট ক্লাসে আরো ডিটেলে বুঝাবো। তো দীর্ঘমেয়াদী দায় বা লং টার্ম লাইবিলিটিস, সেটা কি কি? ব্যাংকের যত ঋণ আছে, ব্যাংক ঋণ, মর্গেজ ঋণ, ডিবেঞ্চার, বন্ড, মানে একটু আগে আমি যেটা বলেছিলাম যে আমার হচ্ছে বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদের ক্ষেত্রে বন্ডের থেকে আমি যদি কোনো সুদ পেয়ে থাকি, তাহলে এই বন্ডটা যে আমার, মানে এই বন্ডটা আসলে বিষয়টা হচ্ছে, বন্ডটা যদি আমার বিনিয়োগ হলে, তাহলে আবার এই বন্ড আমার জন্য হচ্ছে কি আমার লাইবিলিটিস কীভাবে হয়?
আমার ইস্যুকৃত কোনো বন্ড যদি কেউ কিনে থাকে, যদি কোনো পার্টি বা যদি কোনো কাস্টমার যদি আমার ঋণপত্র যদি কিনে থাকে, আমি ব্যাংকের কাছে যে মর্গেজ রেখে যে লোনটা নিয়েছি, বন্ধকি লোন, অথবা আমি আনসিকিউরড যে লোনগুলো নিয়েছি, অথবা প্রজেক্ট লোন যেগুলো নিয়েছি, যেটার জন্য আমার কোনো কিছু সিকিউরিটি রাখতে হয় নাই। একটা হচ্ছে সিকিউরড লোন, যেটা হচ্ছে বন্ধকি লোন, আর একটা হচ্ছে ব্যাংক ঋণ, যেটা হচ্ছে নন সিকিউরড লোন। তো এই দুই লোনই আমার জন্য লং টার্ম লাইবিলিটিস। তাহলে আমরা লাইবিলিটিস বা দায় পেয়েছি দুই ধরনের, কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড নন কারেন্ট লাইবিলিটিস বা লং টার্ম লাইবিলিটিস। ফাইনালি আমরা কিন্তু এই আদমের স্বরে আ এবং দটা শেষ করেছি। এখন আমরা যাব হচ্ছে মতে। ম মিন্স মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্বের মধ্যে যদি আমরা দেখি, মালিকানা সত্ত্বের মধ্যে চারটা জিনিস আছে, খুব বেশি জিনিস নেই। মালিকানা সত্ত্বের মধ্যে চারটা জিনিস আছে। চারটা জিনিস কি কি? চারটাও না, আসলে মূলত তিনটা জিনিস। এখানে তিনটা জিনিস, চারটা জিনিস আর একটা আছে মালিকানা সত্ত্বের মধ্যে। তো সেটা হচ্ছে প্রিমিয়াম, আমরা যেটাকে বলি হচ্ছে শেয়ার প্রিমিয়াম বলি আর কি। শেয়ার প্রাইস এবং শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম দিয়ে হচ্ছে চারটা জিনিস হয়। এছাড়া জেনারেলি তিনটা জিনিসই হয়। সেটা হচ্ছে ক্যাপিটাল, মূলধন, দ্যাট মিনস হচ্ছে শেয়ার বা অর্ডিনারি শেয়ার, যেটা যে নামেই আমরা বলি না কেন, পেইড আপ শেয়ার, যে নামেই বলি না কেন, কোম্পানির মধ্যে, কোম্পানির স্টেটমেন্টের মধ্যে এই ধরনের নামগুলো আমরা দেখি, যেটাকে বলা হয় ক্যাপিটাল। দ্বিতীয় কথা, জেনারেল রিজার্ভ ফান্ড বা জেনারেল ফান্ড নামে একটা সঞ্চিতি থাকে। জেনারেল ফান্ড নামে একটা, জেনারেল রিজার্ভ ফান্ড নামে একটা সঞ্চিতি থাকে, যেটা হচ্ছে যে টাকাটা এখানে সঞ্চিতি হিসাবে রাখা হয় বা হচ্ছে রিজার্ভ হিসাবে রাখা হয়, কারণ হচ্ছে হঠাৎ করে আনসার্টেন সিচুয়েশনে যে যদি কোনো প্রবলেম চলে আসে, এই ফান্ডের টাকাটা দিয়ে তারা হচ্ছে গিয়ে সেই আনফরসিন সিচুয়েশনটাকে মোকাবেলা করতে পারে। হঠাৎ করে হচ্ছে ট্যাক্সের 3 কোটি টাকা লাগবে, এই মুহূর্তে ট্যাক্সের একটা প্রবলেম হয়ে গেছে, তো ওই 3 কোটি টাকা হচ্ছে তারা এই জেনারেল ফান্ড থেকে আপাতত দিয়ে তারা এটা শেষ করতে পারে। তো এই জেনারেল ফান্ড নামে যে টাকাটা রাখে সেটা হচ্ছে ক্রেডিট আইটেম, জেনারেল রিজার্ভ ফান্ড। দ্বিতীয়ত হচ্ছে রিটেন আর্নিংস। তো মূলত এখান থেকে আমরা পাবো হচ্ছে অর্ডিনারি শেয়ার, পেইড আপ শেয়ার, ক্যাপিটাল, রিজার্ভ, রিটেন আর্নিংস, শেয়ার প্রিমিয়াম। এই সবগুলোই হচ্ছে মালিকানা সত্ত্বের পার্ট। এই মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটির পার্টে যা থাকবে সবগুলোই হচ্ছে ক্রেডিট আইটেম। তার মানে আমি যখনই একটা নাম দেখব, সেই নামটাই আসলে এটা কি সব না আদম, সব না আদম। যদি সবের মধ্যে পড়ে, ডেবিট পার্টে ফেলে দেব রেওমিল করার সময়। যদি আদমের মধ্যে পড়ে, তাহলে এটাকে আমরা ক্রেডিট পাশে ফেলে দেব। দ্যাট মিনস ডেবিট এবং ক্রেডিট যদি আমার মিলে যায়, আমার রেওমিল পুরোটা মিলে গেছে, আমার ট্রায়াল ব্যালেন্স 100% মিলে গেছে। আমার এখানে যে কয়টা যত মার্কস দেয়া আছে তত মার্কস আমি পেয়ে যাব। এর বাহিরে কিছু কন্ট্রা অ্যাকাউন্ট আছে, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কন্ট্রা অ্যাকাউন্ট। এই কন্ট্রা অ্যাকাউন্টগুলো হচ্ছে কি, এই রেগুলার অ্যাকাউন্টকে যখন ক্রেডিটকে ডেবিট করে, ডেবিটকে ক্রেডিট করে, এরকম যদি কোনো আইটেম যদি থাকে, কোনো অ্যাকাউন্টস যদি থাকে, কোনো চার্ট অফ অ্যাকাউন্টস যদি থাকে, যেটা হচ্ছে এই যে সব এবং হচ্ছে আদম, এই সব এবং আদমকে, আদম যেমন ক্রেডিট, এই আদমের কোনো পার্টকে যদি হচ্ছে সে ডেবিট করে, দ্যাট মিনস আদমের পার্টকে ডেবিট কে করে? মালিকানা সত্ত্বকে ডেবিট করে হচ্ছে উত্তোলন, ড্রয়িংস। মানে আপনি আপনার এই রিটেন আর্নিংস থেকে অথবা হচ্ছে গিয়ে আপনার মালিকানা সত্ত্ব থেকে আপনি যদি কোনো টাকা উত্তোলন করেন, তাহলে সেটা ডেবিট আইটেম হয়ে যাবে। সেটা কি আইটেম? এই ড্রয়িংসটা কি আইটেম? ডেবিট আইটেম। দ্যাট মিনস ক্রেডিট কোনো আইটেমকে যদি সে মানে কমিয়ে দেয়, ক্রেডিট আইটেমে আপনার বাড়বে, তখন ক্রেডিটকে কমাবে কিভাবে? ডেবিট দিয়ে। তাহলে ড্রয়িংস হচ্ছে ডেবিট আইটেম, যেটা মালিকানা সত্ত্বকে কমায়। যেহেতু মালিকানা সত্ত্বকে কমায়, এই জন্য হচ্ছে ড্রয়িংসটা হচ্ছে ডেবিট আইটেম। ক্রয় ফেরত, পারচেজ, পারচেজটা আমার কি? পারচেজটা আমার একটা ব্যয়, ব্যয়, ব্যয়টা কি? ডেবিট। এখন পারচেজ রিটার্ন কি কাজটা করে? পারচেজ রিটার্নটা আমার হচ্ছে গিয়ে এই ব্যয়কে কমায় দেয়। তো ব্যয়কে যখন কমায়, ব্যয় তো ডেবিট, তো ব্যয়কে যখন আমার কমাবে তখন সেটা ক্রেডিট হয়ে যাবে। ক্রয় বার্তা, ক্রয় বার্তাটা কি? ক্রয় বার্তা একেবারে সেম জিনিস,
যে আপনার ক্রয় করার সময় যে আপনি যে ডিসকাউন্টটা আপনি পাওয়ার কথা। হ্যাঁ, মানে আপনি মানে ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা দুইটাই। ক্রয় বার্তাটা হচ্ছে গিয়ে আপনার পারচেসকে কমায় দিবে, পারচেস ভ্যালুকে কমাবে। আর হচ্ছে বিক্রয় বার্তা হচ্ছে সেলস ভ্যালুকে কমাবে। দ্যাটস ওয়াই ক্রয় বার্তা যেহেতু পারচেসকে কমাবে, মানে ক্রয়কে যেহেতু আপনাকে কমায় দিবে, ক্রয়ের ভ্যালু আছে 10 টাকা, আপনার ক্রয় বার্তার কারণে আপনার সেটার ভ্যালু হয়ে যাবে 8 টাকা। তার 2 টাকা যেহেতু কমাইলো, তাই এটা ক্রেডিট আইটেম। ক্রয় রিটার্নও সেম, মানে পারচেস রিটার্নও সেম এবং সেলস রিটার্নও সেম, একই অবস্থা। সেলস রিটার্ন এবং বিক্রয় বার্তা দুইটাই হচ্ছে ডেবিট আইটেম, যেহেতু এটা আয়কে কমায়। আর একটা জিনিস আছে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, মানে কুঋণ সঞ্চিতি বা অবচয় সঞ্চিতি, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই দুইটা জিনিসই যেহেতু সম্পদ হিসাবকে ক্রেডিট, মানে এই সম্পদ হিসাব মানে সবের যেহেতু ডেবিট আইটেম ছিল, এই ডেবিট আইটেমকে যেহেতু তারা কমিয়ে দেয়, সেহেতু এইগুলাও ক্রেডিট আইটেম। তাহলে এই যে যে কন্ট্রা অ্যাকাউন্ট, এটা আমরা একটু মাথায় রাখবো। আসলে না রাখলেও চলে, এগুলো খুব বেশি আসবে না, তবে কুঋণ সঞ্চিতি আসে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই দুইটা জিনিস আসে। ক্রয় বার্তা বিক্রয় বার্তা আসে, সেলস রিটার্ন পারচেজও আসতে পারে। আসলে এই যে এখানকার যে 4-5টা আইটেম আছে, এটা আমরা একটু প্রয়োজনে মুখস্থ করে নেব। ড্রয়িংস ডেবিট, পারচেস ক্রয় এবং ক্রয় বার্তা হচ্ছে ক্রেডিট, বিক্রয় এবং বিক্রয় বার্তা হচ্ছে ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট মানে কুঋণ সঞ্চিতি এবং অবচয় সঞ্চিতি, এই দুটাই হচ্ছে ক্রেডিট আইটেম। শেষ। তাহলে এই ছিল আসলে আজকে আমাদের ক্লাস। মোটামুটি একটা লং ক্লাস গেল, তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে, আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলোর যথাযথ উত্তর দেওয়ার। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অথবা যদি প্রিভিয়াস কোনো ক্লাস নিয়েও যদি কোনো কোশ্চেন থাকে। তো যেহেতু আসলে মনে হচ্ছে যেন কোনো কোশ্চেনই আপনাদের নাই, আশা করি আপনারা সকলেই ভালো মতোই বুঝেছেন। তো আপনাদের ক্লাসটা এখানেই আমি আজকে সমাপ্ত করব। আহ, তো ভালো থাকবেন সবাই। আশা করি নেক্সট ক্লাসগুলো মিস দিবেন না। হিসাব বিজ্ঞানের ক্লাস খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো প্রত্যেকটা টার্ম বাই টার্ম আপনাকে বুঝতে হবে। যদি আপনি কোথাও যদি স্কিপ করে যান, তাহলে আপনি পরীক্ষার হলে যে মিস করবেন। আমি আবারও বলছি, আপনি যদি এখন যদি এই 3-4টা ক্লাস যদি আপনি মিস করেন, আপনি রিটেন যে কোনো জায়গার থেকে আপনি মন গড়া কিছু কথা লিখে দিলেও আপনি 2-1 মার্ক পাবেন। কিন্তু হিসাব বিজ্ঞান এবং হচ্ছে গিয়ে ট্যাক্সের পার্টে আপনি মন গড়া যদি কোনো কথা লেখেন, আপনাকে মার্ক দিবে না এবং মার্ক 0 করে রাখবে। তো এই জায়গাটা আপনারা ক্লিয়ার হবেন। আশা করি আপনারা নেক্সট ক্লাসেও থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।